আপনাদেরকে যেটা দিয়ে আমি একটু শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে যারা নতুন আছেন তারা আমাদের বিষয়গুলার সম্পর্কে তাদের ভালো কোনো ধারণা নেই। তো আমি একটু মনে করে দিচ্ছি আমাদের 8টা সাবজেক্ট ফাইনাল ইয়ারের। তো আপনারা সবাই জানেন যে প্রথম পত্রতে হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন। তো কেউ কি বলতে পারবেন যে সম্পত্তি হস্তান্তর আইন এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন যে দুইটা বিষয় মিলিয়ে একটা সাবজেক্ট, তো যেটা এটা থেকে মানে দুইটা বিভাগ তো আসবে, তো এটা থেকে কয়টা আনসার করতে হবে আপনারা কি সেটা জানেন? 100 মার্কের পরীক্ষা। যারা পুরাতন আছে তারা একটু আমাকে আনসারটা দিলে ভালো হয়। সাজ্জাদ ভাই বলেন অথবা নাহিদ আপু বলেন। জি ভাই, আমি সঠিক জানি না। জি এই বিষয়টা জসিম ভাই বলেন। যে সম্পত্তি হস্তান্তর আইন জি এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন, এটা একটা সাবজেক্ট, এটা জি। প্রথম পত্র। জি এখানে 100 মার্কের পরীক্ষা হবে আর কি। এক বিভাগ থেকে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, অন্য বিভাগ থেকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। এই মোট 5টি প্রশ্নের উত্তর হ্যাঁ, দিতে হবে। মোট কথা হলো আপনাকে এই দুইটা বিভাগ মিলে 5টা আনসার করলে হবে। ঠিক আছে, প্রথম পত্র যেটা সম্পত্তি হস্তান্তর আইন এবং বুদ্ধিবৃত্তিক, ক বিভাগ এবং খ বিভাগ থেকে দুইটা টাচ করতে হবে। এখন যেটা আপনি যে বিভাগ থেকে 3টা ইচ্ছা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে দুইটা বিভাগ থেকে আপনাকে দুইটা দিতে হবে অবশ্যই। তারপরে হচ্ছে দ্বিতীয় পত্র হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি 1908 আর হচ্ছে তামাদি আইন 1908। দেওয়ানি কার্যবিধি থেকে 4টা আনসার অবশ্যই করতে হবে, ঠিক তো জসিম ভাই? দেওয়ানি কার্যবিধি থেকে 4টা আনসার অবশ্যই করতে হবে, আর তামাদি আইন থেকে 1টা আনসার করতে হবে বাধ্যতামূলক। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে তৃতীয় পত্র যেটা হচ্ছে দণ্ডবিধি 1860 আর ফৌজদারি কার্যবিধি 1898। ঠিক আছে, এই দুইটা মিলিয়ে হচ্ছে একটা সাবজেক্ট। তো এখানে হচ্ছে সেম ওই যে প্রথম পত্রের মতো, যে কোনো বিভাগ থেকে দুইটা করে দিয়ে একটা থেকে 3টা আনসার করতে হবে, মোট 100 মার্ক। আর সাক্ষ্য আইন যেটা হচ্ছে আপনাদের চতুর্থ পত্র, এভিডেন্স অ্যাক্ট 1872, এটা থেকে হচ্ছে গিয়ে 5টাই আনসার করতে হবে। ঠিক আছে, এখানে 5টা আপনাদেরকে আনসার করতে হবে, 5 বিশে 100। জি, প্রশ্নের কি থাকবে না এক্সট্রা আরো থাকবে? এক্সট্রা তো থাকবে, এক্সট্রা থাকবে। যেমন আমি 2021 সালের একটা প্রশ্ন বার করি, একটা মিনিট। আপনাদের 4th পেপার না সাক্ষ্য আইন? হ্যাঁ, 8টা থাকবে। 8টা থেকে আপনাকে 5টা আনসার করতে হবে, এর মধ্যে থেকে টিকাও আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে পঞ্চম পত্র যেটা হচ্ছে আন্তর্জাতিক আইন। হ্যাঁ, তো আন্তর্জাতিক আইনে একটু সমস্যা, যেমন আপনাদের ফার্স্ট ইয়ার ও পঞ্চম পত্রতে একটু সমস্যা ছিল, যেটা হচ্ছে সাংবিধানিক আইন। সেখানে কি করছেন, বাংলাদেশের সাংবিধানিক আইন, ব্রিটিশ সাংবিধানিক আইন, ঠিক আছে, তারপরে ইংল্যান্ডের সাংবিধানিক আইন, ওইখানে কি হয়েছে সবটা মিলে 8টা আনসার করা লাগছিল। ঠিক আছে না, 4টা 2টা। তো এভাবে সেম ফাইনাল ইয়ারও এই পঞ্চম পত্রতে একটু সমস্যা, সেটা হচ্ছে 4টা বিভাগ থাকবে, ক খ গ গ, এই 4টা মিলে 4 দুগুণা 8টা আনসার করতে হবে। তো এখানে হচ্ছে এই 4টা বিভাগগুলো কি কি? প্রথমে হচ্ছে গিয়ে আমাদের ফিফথ পেপারের নামটা কি, ইন্টারন্যাশনাল ল, আন্তর্জাতিক আইন। হ্যাঁ, তো প্রথমে এ বিভাগে হচ্ছে গিয়ে বা ক গ্রুপে হচ্ছে ইন্টারন্যাশনাল ল মানে আন্তর্জাতিক আইন, আর দ্বিতীয় বিভাগে মানে গ্রুপ বিতে হচ্ছে সামুদ্রিক আইন। ঠিক আছে, সমুদ্র নিয়ে আইন, যেটা সমুদ্র আইন। তারপরে হচ্ছে সি বিভাগে হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে মানবাধিকার আইন, আর ডি বিভাগে হচ্ছে গিয়ে আন্তর্জাতিক অপরাধ আইন। ঠিক আছে, তো এই 4টা বিভাগে আপনাকে 8টা আনসার করতে হবে, এবং আপনাদের মার্কস কত হচ্ছে 12.5 করে, না 12.5 করে, ঠিক তো? হ্যাঁ, 12.5 করে। তারপরে হচ্ছে গিয়ে ষষ্ঠ পত্র হচ্ছে কোম্পানি আইন এবং বাংলাদেশের ব্যবসা আইনের বা বিজনেস ল, যেটা হ্যাঁ কোম্পানি এবং বিজনেস ল, এটা হচ্ছে গিয়ে আপনাকে 2টা বিভাগ মিলিয়ে 5টা আনসার করতে হবে। ঠিক আছে, 2 2 আর 2 3, ঠিক আছে, এরকম করে।
আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সপ্তম পত্র হচ্ছে ভূমি আইন, রেজিস্ট্রেশন আইন, সরকারি দাবি আদায় আইন। তো ভূমি আইন থেকে 3টা অবশ্যই আনসার করতে হবে মাস্ট। তারপরে হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন আইন থেকে একটা আনসার করতে হবে মাস্ট। তারপর সরকারি দাবি আদায় থেকে একটা দিতে হবে। অষ্টম পত্র যেটা হচ্ছে গিয়ে আপনাদের 50 মার্কের হচ্ছে লিখিত, হ্যাঁ, আর 50 হচ্ছে ভাইবা। তো 50 যেটা হচ্ছে সিভিল ড্রাফটিং, ক্রিমিনাল ড্রাফটিং, প্রফেশনাল এথিক্স, যেটা হচ্ছে গিয়ে 20-20-10। আর ভাইবা হচ্ছে গিয়ে আপনাদের 30 মার্ক, আর মোট কোর্ট হচ্ছে 20 মার্ক। তো এইটা হচ্ছে আমাদের মানবন্টন এবং আমাদের সাবজেক্টগুলোর নাম। ঠিক আছে, তো আজকে আমি আমাদের পড়াতে একটু চলে যাচ্ছি। আশা করতেছি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে প্রথম যে প্রশ্নটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে যে তামাদি আইন কাকে বলে। হ্যাঁ, আপনারা সবাই একটু মনে রাখবেন যে তামাদি আইন, এটা আপনাদের বিষয়টার নাম হচ্ছে তামাদি আইন 1908, হ্যাঁ, বা ইংলিশে যদি বলেন তাহলে লিমিটেশন অ্যাক্ট 1908। হ্যাঁ, এইটা হচ্ছে কি আমাদের বিষয়ের নাম, এটা অবশ্যই মনে রাখবেন। আর বিষয়গুলোর নাম বলার সময় কিন্তু সালগুলোও কিন্তু উল্লেখ করতে হবে, সাল সহ হচ্ছে গিয়ে বিষয়ের নাম। আচ্ছা, যাই হোক, তো তামাদি আইন কাকে বলে আমাদের প্রথম যেটা প্রশ্ন। তার পরবর্তীতে আমাদের থাকবে তামাদি আইনের মূল উদ্দেশ্য কি বা মুখ্য উদ্দেশ্যগুলো কি, এটি কি একটি স্বয়ংসম্পূর্ণ আইন, কখন আদালতে তামাদি কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা আছে, তামাদি গণনার ক্ষেত্রে কোন কোন দিন বাদ যায় তা উল্লেখ করো, আর তামাদি স্থগিত রাখার কারণসমূহ কি। আচ্ছা, তাহলে শুরু করতেছি যে ভূমিকা দিয়ে যে তামাদি আইন 1908 সালের আইন, বাংলাদেশে এটি দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 নামে অভিহিত, আর 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয় এই আইনটা। তো এই আইনের অনেক ইতিহাস আছে। 1793 সালে লর্ড কর্নওয়ালিসের সূর্যাস্ত আইনের মাধ্যমে তামাদি আইন শুরু হয়। তারপরে 1859 সালে এটা আবার কার্যকর হয়। আচ্ছা, যাক, আমরা এত ইতিহাসে না গিয়ে আপনারা যখন পরবর্তীতে আরও পড়বেন ভালো করে, হ্যাঁ, ইতিহাসে না গিয়ে আমরা এই মূল বেসিকগুলো আমরা একটু শুনি যে হচ্ছে গিয়ে এটা 1909 সালের থেকে কার্যকরিত হয় এবং এটা 1 জানুয়ারি থেকে। হ্যাঁ, তো তামাদি আইনে 32টা ধারা আছে, এর মধ্যে থেকে 3টা ধারা বাতিল, তাহলে আছে এখন কয়টা, 29টি ধারা। আর একটি তফসিল, এই তফসিলে হচ্ছে গিয়ে 183টি অনুচ্ছেদ আছে, আর্টিকেলস আছে। হ্যাঁ, আর এটি একটি পদ্ধতিগত ও স্বয়ংসম্পূর্ণ আইন। তামাদি আইন তাহলে কাকে বলে, লিমিটেশন অ্যাক্ট। তো তামাদি শব্দটি আরবি ভাষা থেকে আসছে, যেটা যার অর্থ হচ্ছে বিলুপ্ত হওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া। এর ইংরেজির প্রতিশব্দ হচ্ছে লিমিটেশন, যার অর্থ সীমাবদ্ধতা। কোনো মামলা মোকদ্দমা দায়ের করার একটা নির্দিষ্ট সময় আছে, কোনো মামলা মোকদ্দমা দায়ের করার একটা নির্দিষ্ট সময় আছে, ঠিক সেরকম আপিল করারও একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়ের বর্ণনা তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখ করা আছে। ওই যে প্রথম তফসিলে 183টি অনুচ্ছেদ আছে, তো সেই 183টি অনুচ্ছেদে বলা আছে যে কখন কোন মামলা, কোন আপিল, কোন আবেদন কত দিনের ভিতরে করতে হয়, এই 183টা অনুচ্ছেদে আছে। হ্যাঁ, বলা আছে। তো প্রথম তফসিল বর্ণিত সময়ের মধ্যেই কিন্তু মামলা, আপিল, দরখাস্ত আপনাকে করতে হবে। এই সময়ের মধ্যে যদি না করেন তাহলে আদালত তা খারিজ করে দিবে, ডিসমিস করে দিবে। ঠিক আছে, এটি হলো তামাদি সময়। সুতরাং কোনো মোকদ্দমা, আপিল, রিভিউ, রিভিশন বা অন্যান্য দরখাস্ত কত দিনের মধ্যে আদালতে পেশ করতে হবে তা যে আইন নিয়ন্ত্রণ করে তাকে তামাদি আইন বলে। ঠিক আছে, এখানে আমি আশা করি এখানে আর বোঝানোর মতো কিছু নাই। নতুন যারা আছেন তারা আমাদের ক্লাস শেষে আমি শিটটা দিয়ে দিলে আপনারা একটু পড়লে পারবেন। সবচেয়ে সহজ কিন্তু আইন তামাদি আইনটা, বুঝতে পারছেন? খুবই সহজ একটা আইন, আর খুবই ছোটো একটা আইন, একটা মজার আইন। আপনারা যদি পড়েন, এটা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন আপনারা বুঝে যাবেন।
তো তামাদি আইনের উদ্দেশ্যটা কি? নির্দিষ্ট সময়ে বিচার প্রার্থনার জন্য উদ্বুদ্ধ করা। আগে বলা হয়েছিল যে তামাদি আইনটা মামলা, তারপরে হচ্ছে গিয়ে কি আপনাদের আপিল আবেদন করার একটা নির্দিষ্ট সময় আছে। তো এই নির্দিষ্ট সময়ের ভিতরে বিচার আপনাকে পেতে হলে এই তামাদি আইনটার উদ্দেশ্য বিচার পাওয়ার জন্য এটাই চাচ্ছে তামাদি আইন। তো তামাদি আইনের বিধান হলো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রতিকার প্রার্থনা করতে হবে। কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তার প্রতিকার না চায় তাহলে সংশ্লিষ্ট বিষয়ে তার অধিকার নেই বলে তামাদি ধরে নেয়। এজন্য তামাদি আইন সকলকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রার্থনার জন্য উদ্বুদ্ধ করে। তারপর যেটা 2 নম্বর হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তামাদি আইনের অন্যতম উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কোনো বিচার প্রার্থনার ক্ষেত্রে যত বিলম্ব হবে তার সাক্ষী, আলামত ইত্যাদি বিষয় তত জটিল ও স্পষ্ট হবে। এই অবস্থা থেকে রক্ষা করে সঠিক সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই হলো তামাদি আইনের অন্যতম উদ্দেশ্য। তারপর 3 নম্বর পয়েন্টে আমরা যেটা বলতে পারি যে অধিকার সম্পর্কে সচেতন ব্যক্তিকে সহায়তা করা। হ্যাঁ, সম্পর্কে সচেতন ব্যক্তিকে, কারণ যে যার অধিকার আছে, মানে তামাদি আইন ধরে নেয় যে যার দাবি সত্য তারই কিন্তু অধিকার আছে, তিনি তার অধিকার সম্পর্কে কি সচেতন। আর সচেতন ব্যক্তি প্রতিকার পাওয়ার যোগ্য, অর্থাৎ সচেতন ব্যক্তি তার অধিকার আদায়ের বিষয়ে কি অবহেলা করবে না, এটি স্বাভাবিক নিয়ম। সুতরাং এই সকল ব্যক্তিকেই আইন সহায়তা করে। 4 নম্বর যেটা আমরা বলতে পারি যে অধিকার সম্পর্কে সচেতন ব্যক্তিকে সাহায্য না করা। যারা অসচেতন, হ্যাঁ, অধিকার সম্পর্কে যারা অসচেতন, যিনি তার অধিকার সম্পর্কে সচেতন থাকেন না বা প্রতিকারের জন্য সময়মতো আদালতে আসেন না, তাকে আদালত সাহায্য করবে না। অর্থাৎ যিনি তার অধিকার সম্পর্কে উদাসীন, তামাদি আইন তাকে সহায়তা করে না। আইনগত অক্ষমদের বিধান। যে সকল ব্যক্তি আইনগতভাবে অক্ষম, কারা? এটা হচ্ছে গিয়ে তামাদি আইনের 5 নম্বর ধারাতে আছে যে, না সরি 5 নম্বর ধারাতে না, 6 নম্বর ধারাতে আমরা পড়ব, সামনে দেয়া আছে। তো এটা হচ্ছে গিয়ে কি হয়েছে যে আইনগত অক্ষম কারা? আইনগত অক্ষম হচ্ছে গিয়ে কি নাবালক, তারপরে হচ্ছে গিয়ে বুদ্ধি প্রতিবন্ধী, পাগল, হ্যাঁ, হাবাগুবা, তারা কি, হ্যাঁ, তখন কি করে তাদেরকে আইন মানে তারা কি আইনের সহযোগিতা পাবে না? হ্যাঁ, অবশ্যই পাবে। তাদেরকে কি করা হয়েছে, তামাদি আইন একটা সুযোগ দিচ্ছে। যে সকল ব্যক্তি আইনগতভাবে অক্ষম তাদের ক্ষেত্রে তামাদি আইন মেয়াদ গণনায় স্থগিত রাখে। অক্ষম ব্যক্তিদের অক্ষমতার অবসান না হওয়া পর্যন্ত তামাদি মেয়াদ গণনা শুরু হয় না। সুতরাং কখনো কখনো তামাদি মেয়াদ গণনায় স্থগিত রাখাও তামাদি আইনের একটি উদ্দেশ্য। ঠিক আছে। তো 6 নম্বর আছে প্রতিকার বিনাশ। কোনো ব্যক্তির অধিকার নষ্ট করা তামাদি আইনের উদ্দেশ্য নয়, কিন্তু কেউ যদি নির্দিষ্ট সময় পার করে দেয় তাহলে তামাদি আইন তার প্রতিকারের অধিকার বিনষ্ট করে দেয়। ঠিক আছে, নির্দিষ্ট সময়ে যদি না আসে তাহলে তো তার প্রতিকার সে নিজের হাতে নষ্ট করলো। তো দূর অতীতের বিবাদ জিয়ে না রাখা। হ্যাঁ, যে তামাদি আইনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে অনেক বছর আগে থেকে বা দূর অতীতের কোনো বিবাদকে জিয়ে না রাখা, অর্থাৎ বিরোধীয় বিষয় নির্দিষ্ট সময়ের মধ্যে মীমাংসা করে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এটাই হচ্ছে গিয়ে তামাদি আইনের উদ্দেশ্য। তো আমরা এখানে 2টা প্রশ্ন শেষ করলাম যে তামাদি আইন কাকে বলে, তামাদি আইনের মুখ্য উদ্দেশ্য কী। এবার হচ্ছে কি এটা কি স্বয়ংসম্পূর্ণ আইন? হ্যাঁ, এটা একটা স্বয়ংসম্পূর্ণ আইন। কেন আমি বলতেছি দেখেন, যে আমরা এই 6টা পয়েন্ট উল্লেখ করে দিলেই হবে যে নিম্নোক্ত কারণে তামাদি আইনকে একটি স্বয়ংসম্পূর্ণ আইন বলা যায়। এক হচ্ছে তামাদি আইন একটি পদ্ধতিগত আইন এবং স্বয়ংসম্পূর্ণ আইন। ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে 2, তামাদি আইন পরস্পর বিবদমান পক্ষসমূহের স্বার্থের দ্বন্দ্বকে স্তব্ধ করে দেয়। দুইজন মানুষের ভিতরে যে স্বার্থ যদি দ্বন্দ্ব থাকে সেটা স্তব্ধ করে দেয়, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে মামলা শেষ করে দেয়। তারপরে হচ্ছে গিয়ে আর তামাদি আইনটা বিশেষ করে কিন্তু দেওয়ানি কি বিষয় নিয়ে কিন্তু আইনটা মানে কাজ করে। ঠিক আছে, ফৌজদারি নিয়ে খুবই কম বা নাও বললে চলে। এটা আপনারা যখন পুরো সবগুলা ধারা নিয়ে যখন পড়বেন, বার কাউন্সিলের জন্য একবার যখন প্রিপারেশন নেবেন তখন আপনারা অল ডিটেলস আরও জানতে পারবেন। হ্যাঁ, আমাদের এখানে যা যা আছে আমি এগুলি নিয়ে শুধু বলি। ঠিক আছে। তো তামাদি আইন কোনো বিবাদ দীর্ঘকাল চলার পথে বাধা সৃষ্টি করে। 4 নম্বর হচ্ছে কি আদালত তামাদি মেয়াদ বৃদ্ধি করতে পারে না। ঠিক আছে, আদালত তামাদি মেয়াদ বৃদ্ধি করতে পারে না। হ্যাঁ, যেমন আপনারা তামাদি আইনের 3 নম্বর ধারাতে পড়বেন, এই যে আমরা পরে দিয়ে আসতেছে এই কথাটা এখানে বুঝে যাবেন যে আদালত কি তামাদি মেয়াদ বৃদ্ধি করতে পারে না। 5 নম্বর হচ্ছে কি তামাদি আইন
আইনের সকল বিধিবদ্ধ নিয়ম সন্নিবেশিত আছে। হ্যাঁ, একেবারে নিয়ম করে সব কিছু লেখা আছে, সেই অনুযায়ী আদালত চলবে, এখানে কারো কিছু বলার বা কিছু নাই। তো প্রয়োগের ক্ষেত্রে অন্য কোনো আইনের উপর তামাদি আইন নির্ভরশীল নয়। এবার আসছে যে কখন আদালতে তামাদি কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা আছে। আমি একটু দ্রুত বলতেছি নাকি? আপনারা তো আশা করি বুঝতেছেন, এটা তো সহজ আছে। জসিম ভাই? হ্যাঁ ভাই, বুঝতেছি, বলেন, সমস্যা নেই, বলেন। আর আপনারা, আমি আশা করি এটা আপনাদের মধ্যে পড়া আছে, যারা শুরু করছেন অবশ্যই পড়া আছে। হ্যাঁ, তো আমরা এখন যেটা নিয়ে যাব যে তামাদি গণনার ক্ষেত্রে কোন কোন দিনটা বাদ যায়। আমরা জানি যে যখন তামাদি কোনো মামলা যখন শুরু হয়ে যায় তখন মানেই হচ্ছে গিয়ে তামাদি শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো কিন্তু কিছু কিছু নিয়ম আছে যেখানে হচ্ছে গিয়ে না, এটা এখনো শুরু হয় নাই। এখন হচ্ছে গিয়ে কখন আদালতে তামাদি কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা আছে। আচ্ছা, বিধি লঙ্ঘনের স্বাধীনতা আছে, কঠোর আদালত কখন কঠোর হয় দেখেন, এই যে 3 নম্বর ধারাতে আদালত খুবই কঠিন, যে তামাদি আইনের 3 ধারা অনুযায়ী তামাদি মেয়াদ অন্তে মানে হচ্ছে মেয়াদ শেষ হয়ে গেলে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ। মোট কথা এক প্রকারে হচ্ছে গিয়ে, এক কথায় হচ্ছে গিয়ে ডিসমিস। হ্যাঁ, আদালত ডিসমিস করে দেবে যখন আপনার তামাদি যখন আপনার শেষ হয়ে যাবে। একটা মামলা দায়ের করার আপনার মনে করেন 3 বছর মেয়াদ আছে, আপনি 3 বছর 1 দিনের মাথায় গেছেন, আপনার মামলা খারিজ। কেন খারিজ? কারণ তামাদি শেষ হয়ে গেছে। আর যে পরে একটা কথা বলতেছে দেখেন, অর্থাৎ তামাদি মেয়াদ শেষ হলে মামলা দায়ের করলে বিরোধী পক্ষ যদি আপত্তি নাও করে তারপরেও আদালত কি করবে? অটোমেটিকলি মামলাটা খারিজ করে দিবে। তো কেন? এইটা এতে বোঝা যাচ্ছে যে আদালতটা তার বিধি লঙ্ঘনের কি মানে আদালত তার কঠোর বিধি লঙ্ঘনের, আচ্ছা এখানে স্বাধীনতা আছে 5 নম্বরের বলতেছে, কিন্তু সে খুবই কঠোর। ওই যে 3 ধারা অনুযায়ী এটা সে খুবই কঠোর। আর 5 ধারাতে আছে যে কিছু তার সমস্যা যদি বলে, যে তার কি কি সমস্যা আছে, যেমন এখানে আমি একটু নিচে দিয়ে দেখি যে পর্যাপ্ত যদি কারণবশত উল্লেখ করতে পারে, যেমন অসুস্থতা, কৌশলীর ভুল, কারাগারে থাকা, সরল বিশ্বাসে কোনো ভুল রায় বা ডিক্রির কপি পেতে দেরি ইত্যাদি হয়, তখন হচ্ছে গিয়ে আদালত কি করতেছে? তার মেয়াদটা বৃদ্ধি করে দিতেছে। কিন্তু 3 ধারায় হইলে যখন তামাদির মেয়াদ শেষ মানে শেষ, যদি 5 ধারা যদি সে উল্লেখ করতে না পারে, একজন বাদী যদি বিবাদী যদি কি করতে না পারে, 5 ধারা যদি সে যথেষ্ট কারণ যদি দেখাতে না পারে 5 ধারায়, তো মামলা 3 ধারাতে খারিজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে বলতেছি আবারও একটু বলতেছি দেখেন, যে কখন আদালতের তামাদি কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা আছে। মানে তামাদি আইনের 3 ধারা অনুযায়ী তামাদি মেয়াদ অন্তে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ, এটা 3 ধারার কথা। অর্থাৎ তামাদি মেয়াদ শেষ হয়ে মামলা দায়ের করলে বিরোধী পক্ষ যদি আপত্তি নাও করে তবুও মামলা ইত্যাদি খারিজ হবে। এটি একটি কঠোর বিধি। এই কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা কখন আছে আদালতের? আদালতের আছে 5 ধারার ক্ষেত্রে। যেমন এই আইনের 5 ধারা বিশেষ ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধিকরণের কথা বলা হয়েছে। বিশেষ ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধিকরণের অর্থ হলো আপিল, লিভ টু আপিল, তারপর হচ্ছে রিভিউ, রিভিশন ও অন্যান্য দরখাস্ত দায়েরের ক্ষেত্রে সঙ্গত কারণ বা পর্যাপ্ত কারণ থাকলে আদালত বিলম্বেও আবেদন গ্রহণ করতে পারেন। তবে এই বিধান মূল মামলা দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সঙ্গত কারণ বা পর্যাপ্ত কারণ বলতে অসুস্থতা, কৌশলের ভুল মানে হচ্ছে গিয়ে যদি অ্যাডভোকেটের বা আপনার আইনজীবীর যদি ভুল থাকে সেটা, তারপর হচ্ছে কারাগারে থাকা, মানে ফৌজদারি কোনো মামলায় যদি সে কারাগারে কেউ থাকে, যখন তার আবেদন করার কথা বা রিভিউ এটা কি বলে আপিল করার কথা, তখন সে কি করতেছে, তার যদি তামাদি শেষ হয়ে যায় তারপরেও তাকে কি এই সঙ্গত কারণে তাকে ধরে নেওয়া হবে যে তার তামাদি মানে এখনও আছে, কারণ সে তো কারাগারে বন্দী। তো কারাগারে বন্ধ অবস্থায় তো সে আবার আদালতে আসতে পারবে না, ঠিক আছে? মানে দেওয়ানি মামলার কাজগুলোতে সে করতে পারবে না। তো সরল বিশ্বাসে কোনো ভুল এটা আবার আমাদের যে 12 ধারাতে আছে, এই 12 থেকে 16 ধারার ভিতরে আছে, এখানে আমরা পাবো ওই যে 14 নম্বরে পাবো, 14 ধারাতে পাবো। তো এখানে আমি তারপরে বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে মনে করেন আপনি একটা আদালতে মামলা করার কথা, আপনি ভুলে একেবারে আপনার কিন্তু ভুল, সরল বিশ্বাসে আপনি অন্য একটা আদালতে চলে গেছেন, তখন
ধরে নিবে যে আপনার যখন আপনার তামাদি মেয়াদ শেষ, তারপরও আদালত ধরে নেবে যে না না আছে, আপনি তো আসলে ইচ্ছে করে ভুলটা করে নাই, আপনার মনের ভুলেও এটা হয়ে গেছে, সরল বিশ্বাস আছে। যাক, রায় বা ডিক্রির কপি পেতে দেরি ইত্যাদি বোঝানো হয়। সুতরাং বলা যায় তামাদির কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা আদালতের আছে। আবার এইবার হচ্ছে গিয়ে একটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তামাদির গণনার ক্ষেত্রে কোন কোন দিন বাদ যায়, ঠিক আছে? তো 12 থেকে 16 ধারাতে কিন্তু এটা উল্লেখ করা আছে। তামাদের মেয়াদ গণনার ক্ষেত্রে যে সকল দিন বাদ হয় তা আইনের হচ্ছে গিয়ে 12 থেকে 16 ধারায় উল্লেখ করা হয়েছে। তো আমরা 12 থেকে 16 ধারাগুলো একটু দেখতেছি। দেখুন 12 ধারা কি বলছে, যেদিন মোকদ্দমার কারণ উদ্ভব হবে সেদিন গণনা থেকে বাদ যাবে। মানে হচ্ছে গিয়ে আপনি যেদিন মোকদ্দমা কারণ উদ্ভব হবে, মনে করেন একটা মোকদ্দমা আপনি করে আসছেন আদালতে, যেদিন আপনি করে আসছেন বা যেদিন আপনার কারণ উদ্ভব হয়েছে, হ্যাঁ, সেদিন হচ্ছে কি আপনার এটা এই দিনটা বাতিল হবে। পরবর্তীতে মনে করেন যদি আপনার 30 দিন যদি মেয়াদ থাকে, তো এটা আপনি পরের দিন থেকে হিসাব করবেন। রায় ও ডিক্রি যেদিন প্রদান করা হয় সেদিন বাদ যাবে। যেদিন আদালত থেকে রায় দিবে অথবা ডিক্রি দিবে যেদিন, ওই দিনটা আপনি হিসাব থেকে বাদ দিবেন তামাদি থেকে। তো রায় ও ডিক্রির কপি সংগ্রহে যে সময় ব্যয় হবে সেই দিনগুলো আপিলের তামাদি সময় থেকে বাদ যাবে। রায় ও ডিক্রির কপি পেতে মনে করেন আদালত থেকে আপনি পেতে অনেক সময় লাগবে। পরবর্তীতে মনে করেন আপনি আবার আপনার কি হচ্ছে আবেদন করতেছেন বা আপনি কি হচ্ছে আপিল করতেছেন, তো রায় ও ডিক্রির কপি ছাড়া তো আপনি মনে করেন যেতে পারতেছেন না আরেকটা কোর্টে। তো এই যতদিন সময় লাগবে সেটাও কি আপনার তামাদিতে হিসাব আসবে না, এটাও বাদ যাবে। তো 13 ধারাতে কি বলতেছে একটু দেখেন, বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি এলাকা থেকে বিবাদের অনুপস্থিতিকালীন সময় গণনা থেকে বাঁচবে। আপনি যার নামে মামলা করবেন সে যদি বাংলাদেশে যদি না থাকে, ঠিক আছে, আপনার যদি বাংলাদেশে না থাকে এবং আপনি যে এলাকায় আছে ওই এলাকায় যদি না থাকে, হ্যাঁ, তো বা আপনি বা বাংলাদেশের বাইরে থাকে, তাহলে কি হবে, সেটা হচ্ছে গিয়ে তামাদি মেয়াদটা হিসাব করা হবে না, ঠিক আছে? কারণ যার নামে আপনি মামলা করতেছেন সেই নাই দেশে, তো তো আপনি তো প্রতিকার পাবেন না। এই কারণে এটা হচ্ছে গিয়ে কি তার তামাদি মেয়াদ আপনার ধরা হবে না, ঠিক আছে? সে যেদিন আসবে সেদিন থেকে তাকে ধরা হবে। আচ্ছা, তারপর হচ্ছে 14 ধারা হচ্ছে কি ওই যে একটু আগে যেটা আমরা বলছিলাম যে সৎ উদ্দেশ্য ভুল আদালতে মামলা দায়ের করা হলে ভুল আদালতে যে সময় ব্যয় হবে তা এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়েরের তামাদি সময় হতে বাদ যাবে। এখন হচ্ছে কি আপনি হচ্ছে গিয়ে একটা আদালতে মামলা করার কথা, আপনি ভুলে অন্য আদালতে চলে গেছেন, বা এটা আইনজীবীরও ভুল হতে পারে অথবা আপনারও ভুল হতে পারে, কিন্তু কথা হচ্ছে এটা একবারে আপনার কি থাকতে হবে, আপনার মাইন্ডটা ফেইথফুল থাকতে হবে, ঠিক আছে? আপনি একেবারে সরল উদ্দেশ্যে সৎ উদ্দেশ্যে এটা করছেন ভুল, আপনি ইচ্ছে করে করেন নাই। তো এটা যখন আদালত দেখবে তখন আপনার তামাদি হিসাব করবে না, এটা সময়টা আপনাকে বাদ দিবে। তারপর হচ্ছে কি 15 ধারাতে যদি বলা হয়, তো এখন যে যদি আদালতে কোনো নিষেধাজ্ঞার কারণে কোনো মামলা বা ডিক্রি জারির জন্য আবেদন করা না যায়, সেক্ষেত্রে নিষেধাজ্ঞাকালীন সময় মামলা বা ডিক্রি জারির আবেদনের তামাদি সময় হতে বাদ যাবে। কোনো একটা প্রপার্টির উপরে যদি নিষেধাজ্ঞা জারি হয়, যতদিন পর্যন্ত আদালতের নিষেধাজ্ঞা থাকবে ততদিন পর্যন্ত আপনার তামাদি আইন ধরা হবে না, মানে তামাদি ধরা হবে না। তামাদি হচ্ছে গিয়ে কখন চালু হবে, যখন আপনার নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হবে, ঠিক আছে? মামলা বা ডিক্রি জারির আবেদন তামাদির সময়তে বাদ যাবে। 16 ধারাটা দেখেন, যে ডিক্রি জারির বিক্রি রোধের মামলায় যে সময় ব্যয় হবে তা ডিক্রি জারিতে নিলাম ক্রেতার দখল লাভের আবেদনের তামাদি সময়তে বাদ যাবে। এটা হচ্ছে যে সরকারি বা মানে কোর্ট থেকে যে নিলাম করা হয়, সেই নিলাম করার সময় যখন নিলামে কোনো ক্রেতা মনে করেন এই কোনো প্রপার্টি কিনলো, ঠিক আছে, বা কোনো নিলামকৃত সম্পদ কিনলো, সম্পদ কেনার পরে কি হয়েছে, সে নিলাম হওয়ার সাথে সাথে তো টাকা জমা দেয় না, বা নিলাম হওয়ার পরেও কিন্তু সে তার প্রপার্টিগুলো বুঝে পায় না। তো নিলাম হওয়ার পরে কিন্তু একটা সময় দেওয়া হয়, সে অনেক সময়ের পর গিয়ে মনে করেন সেগুলো পায়, কিন্তু এর ভিতরে যদি অন্য কেউ তার উপরে যদি কি মামলা করে বা তার উপরে যদি কি দখল দাবি করতে চায়, তখন কি হয়েছে, ওই যে ডিক্রি জারির বিক্রির রোধের মামলায় যে সময় ব্যয় হবে, হ্যাঁ, বা নিলামের মামলায় যে সময় ব্যয় হবে তা ডিক্রি জারিতে কিন্তু নিলাম ক্রেতার দখল লাভের আবেদনের তামাদি সময়তে বাদ যাবে। 16 ধারাটা আপনারা আরেকটু মানে ভালো করে দেখিয়েন, আমি এটা আসলে তো ভালো করে বুঝাতে পারি নাই। আপনারা যদি কেউ পারেন 16 নাম্বারটা একটু বুঝাতে পারেন। হ্যাঁ রাইন ভাই, জি। যদি
বিলম্বনে যে দখল লাভের যে আবেদন যে তামাদি সময়, ওটা সময় মূলত কত বছর? এটা তো হচ্ছে গিয়ে কত, আমি তো পড়ছিলাম মনে হয় 12 বছর। আমার এখন কি মনে নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে আহ, কি আপনি, আমি তো মনে করেন আজকে আপনাদের ক্লাসের জন্য যা যা রেডি করার দরকার ছিল আমি এতটুকুই আসলে কি নিছি। পুরোপুরি আমার এটার সম্পর্কে কিন্তু আইডিয়া নেই, এটা আগে বলে দিচ্ছি আমি, হ্যাঁ। তো আপনারা কেউ কিছু জানলে কিন্তু আমাকে একটু হেল্প করিয়েন, হ্যাঁ। মোটা যে সময়টা উল্লেখ করেন, এটা ওই জন্য একটু বললাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পরে জানিয়ে দেবো না আপনাকে। তামাদি স্থগিত রাখার কারণসমূহ দেখেন, যে ওই যে এবার আসেন যে তামাদি স্থগিত রাখা যায় কিভাবে। এটা তো উপরে আমরা পড়ছিলাম কি, যে তামাদি তামাদি কি হচ্ছে, যে কোন কোন দিন বাদ যায়, হ্যাঁ। এটা আমরা পড়লাম এতক্ষণ ধরে, যে কোন কোন দিন বাদ যায়, মানে তামাদি ধরা হবে না। এখন কথা হচ্ছে তামাদি স্থগিত, একটা তামাদি শুরু হয়ে গেছে, এখন শুরু হওয়ার পর এখন এটা স্থগিত কিভাবে রাখা যায়, ঠিক আছে। এইটা হচ্ছে কি 6 ধারাতে বলা আছে, মানে 6 ধারার যদি আপনার 4টা উপধারা আছে 6-এ, এই 4টা যদি উল্লেখ করে দেন আপনার কিন্তু হয়ে যাবে। এখানে তারপরেও আমি আরও কয়েকটা রাখছি, 7টা রাখছি, ঠিক আছে। তো প্রথম 4টাই কিন্তু 6 ধারার 4টা উপধারা। কি কি দেখেন, যে আচ্ছা এখান থেকে আমরা প্রথম থেকে শুরু করি, যে তামাদি স্থগিত রাখার কারণসমূহ। বিভিন্ন কারণে তামাদি মেয়াদ স্থগিত রাখা যায়, নিম্নে সেগুলো উল্লেখ করা হলো। তামাদি আইন 1908-এর 6 ধারা অনুযায়ী আইনগত অযোগ্যতা দ্বারা আক্রান্ত হলে যে সময় হতে তামাদি মেয়াদ গণনা করতে হবে, সেই সময় কোনো ব্যক্তি নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি সম্পন্ন থাকলে সেই ব্যক্তির উক্ত অযোগ্যতা অবসানের পর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। মানে এটা হচ্ছে কিন্তু 6 ধারার 1 উপধারা, হ্যাঁ, 6-এর 1। তো এটা কি, মানে আইনগত অযোগ্যতা দ্বারা আক্রান্ত হলে যে সময় হতে তামাদি মেয়াদ গণনা করতে হবে, সেই সময় যদি কেউ, যদি কোনো ব্যক্তি যদি কি থাকে, নাবালক থাকে, মানে 18 বছরের নিচে থাকে, উন্মাদ বা জড়বুদ্ধি সম্পন্ন, এটাও বুঝতেছেন আপনারা, ঠিক আছে। তো এই কি হয়েছে, তারা থাকলে তাদের কি হয়েছে, মেয়াদটা তামাদি মেয়াদটা স্থগিত থাকবে। তার মনে করেন একটা কি তার দখল উদ্ধারে বা একটা জমি পাওয়ার জন্য তার মনে করেন 10 বছরের একটা বা 12 বছরের সে একটা সময় ছিল, কিন্তু সে নাবালক, এ কারণে সে কি মামলা করতে পারে না, যে যতদিন পর্যন্ত সে নাবালক থাকবে ততদিন পর্যন্ত তার তামাদি হিসাব হবে না, ঠিক আছে। অথবা যতদিন সে উন্মাদ থাকে ততদিন ধরা হবে না, অথবা যতদিন সে জড়বুদ্ধি সম্পন্ন থাকবে ততদিন তার কি তামাদি চলবে না, স্থগিত থাকবে। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে 2 নম্বরে দেখেন, যে একটা অযোগ্যতা চলা অবস্থায় আরেকটি অযোগ্যতা যদি শুরু হয় তাহলে কি হবে। মানে একটি অযোগ্যতা চলা অবস্থায় আরেকটি অযোগ্যতা শুরু হলে, কোনো ব্যক্তির একটি আইনগত অযোগ্যতা চলছে, এই অবস্থার অন্য আরেকটি অযোগ্যতা শুরু হলে সকল অযোগ্যতার অবসানের পর তার তামাদি মেয়াদ শুরু হবে। আচ্ছা, গণনা শুরু হবে। তো এটা আমি বলতেছি, মনে করেন একটা সে মামলা করবে বা আপিল করবে, তা সে নাবালক, এর মধ্যে আবার সে আবার বুদ্ধি প্রতিবন্ধীও, হ্যাঁ, বা উন্মাদ, হ্যাঁ, পাগল। এখন সে নাবালক হয়ে সাবালক হইছে, হওয়ার সাবালক হওয়ার পরে তো আমরা আইন অনুযায়ী জানি সে তার তামাদি শুরু হবে। কিন্তু না, সে যদি পাগল থাকে তাহলে সে পাগল থেকেও ভালো হতে হবে। যদি সে পাগল থেকে ভালো হয়, 2টা মিলাইয়া যখন সে সাবালক হইল, পাগল থেকে ভালো হইল, এতে যতদিন লাগবে তারপর থেকে তামাদি আইন, মানে তার তামাদি শুরু হবে। এটা হচ্ছিল 6-এর 2 উপধারা। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে অযোগ্যতা অবসানের পূর্বে মৃত্যুবরণ করলে কোনো ব্যক্তি যদি আইনগতভাবে অযোগ্য থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার প্রতিনিধি নির্ধারণের সময় মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবে। আচ্ছা, এটা আমি একটু বলে দিচ্ছি, যে মনে করেন একজন কেউ নাবালক ছিল, হ্যাঁ, বা বুদ্ধি জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, হ্যাঁ, ছিল, হ্যাঁ, সে মারা গেছে। তো মারা যাওয়ার পরে তো এখন তার উত্তরাধিকারীরা কেউ কি এটা মামলা করতে পারবে, ঠিক আছে। এখন তার উত্তরাধিকারী দেখা গেলো তার ছেলে, সে নাবালক, ঠিক আছে, সে নাবালক, ঠিক আছে। তো কি বলা হচ্ছে, যে অযোগ্যতা অবসানের পূর্বে
মৃত্যুবরণ করলে কোনো ব্যক্তি যদি আইনগতভাবে অযোগ্য থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার প্রতিনিধি নির্ধারিত সময়ের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবে। ওই যে ওই না, এটা তো হচ্ছে তার ওই আমি আরেকটা যেটা বলছিলাম আরেকটাতে চলে আসছিলাম, 4 ধারাতে চলে যাচ্ছি। ওই যে 3 ধারাতে যেটা বলতেছে মানে 6-3 সেটা হচ্ছে গিয়ে সে একজন বুদ্ধি প্রতিবন্ধী সে মারা গেছে, সে যতদিন পর্যন্ত ভালো হয় না, এটা না হবে। এটা হবে যে সে সাবালক যদি নাবালক অবস্থায় যদি থাকে এবং সে যদি সাবালক হওয়া পর্যন্ত যদি সে হওয়ার আগে যদি মারা যায় তখন কি হয়েছে, তার যে তামাদিটা থাকবে তখন তার কি ওই উত্তরাধিকারে যারা থাকবে সে কি করতে পারবে, মামলা দায়ের করতে পারবে এবং তার তামাদিটা হিসাব আসবে ওই যে সে যতদিন পর্যন্ত মারা গেছিল, যে অযোগ্য ছিল, তার তামাদি যেহেতু শুরু হয় নাই, যতদিন স্থগিত ছিল এটা বাদ যাবে। ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে 6-4 উপধারা, আইনগত প্রতিনিধি অযোগ্য হলে উপরোক্ত ব্যক্তি যেদিন মৃত্যুবরণ করেন সেদিন যদি তার আইনগত প্রতিনিধি অযোগ্য থাকেন তাহলে উক্ত প্রতিনিধি আইনগতভাবে যোগ্য হওয়ার পর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এইটা হচ্ছে গিয়ে আমি আগে যেটা বলে ফেলছিলাম, এইটা যে একজন মনে করেন নাবালক অবস্থায় মারা গেছে, এখন তার নাবালক ছিল, এখন সে মামলা করতে পারে নাই, অপেক্ষা করছিলাম যে সে সাবালক হওয়ার পরে সে মামলা করবে, এখন সে মারা গেছে, মারা যাওয়ার পরে তার ছেলে রেখে গেছে, সেও নাবালক, এরকম হয়, অনেকে আছে কম বয়সে বিয়ে হয়ে যায়। ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে কি তার বাচ্চাও নাবালক। ঠিক আছে। তো সে কি করতেছে, মামলা দায়ের করার কথা, কিন্তু সে পারতেছে না কেন, কারণ সেও নাবালক। তো এটা হচ্ছে কি তামাদি স্থগিত থাকবে, সে মানে তার উত্তরাধিকারীও যতদিন পর্যন্ত না মানে সাবালক না হয় ততদিন পর্যন্ত তামাদিটা স্থগিত থাকবে। আচ্ছা, 5 নম্বর দেখেন, বিবাদী অনুপস্থিত থাকলে, যখন বাদীর মামলা করার অধিকার জন্মায় তখন যদি বিবাদী দেশের বাইরে থাকে, যে আগে আমরা একটু পড়ছিলাম, যে তাহলে বিবাদী বিদেশ থেকে ফিরে না আসা পর্যন্ত তামাদি মেয়াদ অতিবাহিত হওয়া শুরু করবে না, মানে স্থগিত থাকবে। আদালতের নিষেধাজ্ঞা, এটাও আমরা আগে পড়ছিলাম, যদি আদালতে কোনো নিষেধাজ্ঞার কারণে কোনো মামলা বা ডিক্রি জারির জন্য আবেদন করা না যায় সেক্ষেত্রে নিষেধাজ্ঞাকালীন সময় মামলা বা ডিক্রি জারির আবেদনের মেয়াদ তামাদি সময় কি হতে বাদ যাবে। কার্যধারা মুলতবি থাকলে, ডিক্রি জারির ক্ষেত্রে ডিক্রি জারির বিক্রি রোধের মামলায় যে সময় ব্যয় হবে তা ডিক্রি জারিতে নিলাম ক্রেতার দখল লাভের আবেদনের তামাদির সময় হতে বাদ যাবে। ওই তো আছে তো, নিলাম মূল্যে দখল লাভের আবেদনের তামাদির সময় 3 বছর। জসিম ভাই এখানে আছে। তো এবার আমরা উপসংহারে বলতে পারি যে ফৌজদারি মূল মামলা দায়ের করার নির্ধারিত কোনো সময় না থাকলেও, একটু লাস্টে উপসংহারটা একটু খেয়াল করেন, যে ফৌজদারি মূল মামলা দায়ের করার সময় যদি নির্ধারিত না থাকেও কিন্তু দেওয়ানি মামলা দায়ের করার নির্দিষ্ট সময় রয়েছে। এই নির্ধারিত সময় তামাদি আইনে লিপিবদ্ধ আছে, অর্থাৎ তামাদি আইনে বর্ণিত সময়ের মধ্যে দেওয়ানি মামলা দায়ের করতে হয়। কেউ যদি উক্ত সময়ের মধ্যে মামলা দায়ের না করে তাহলে তিনি প্রতিকার পাওয়া থেকে বঞ্চিত হবেন, তবে বিলম্বে মামলা দায়ের করার যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারলে তিনি প্রতিকার পেতে পারেন। এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট মোট্ট ক্লাস। আমি জানি এত ভালো করে আমি বোঝাতে পারি নাই, ঠিক আছে, কিন্তু আমি চাইছিলাম যে আপনাদের সময়টা যাতে নষ্ট না হয় এই কারণে আপনাদের কাছে চলে আসা। ঠিক আছে, এখন একটু আপনারা একটু কথা বলেন। জসিম ভাই কিছু বলবেন? হ্যাঁ রায়ন ভাই, জি বলেন। ওই যে নাবালকের ক্ষেত্রে যেটা, জি, পাওয়ার অফ অ্যাটর্নি কি জেলা জজ, যুগ্ম জজের মাধ্যমে কি ওনার কি প্রতিনিধি করতে পারবে? নাবালকে যেটা বলছিলেন কোনটা? নাবালকের প্রতিনিধি, যেটা নাবালকের প্রতিনিধি, নাবালকের প্রতিনিধি, নাবালকের প্রতিনিধি প্রতিনিধি করুন যেটা, ওটা কি জেলা জজ ও যুগ্ম জজের মাধ্যমে, জেলা ও যুগ্ম জজ যেটা, ওনার মাধ্যমে কি প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ কি করতে পারবে? আমি বলতে পারতেছি না ভাইয়া, কারণ হচ্ছে কি আমি তো মনে করেন এখনো অ্যাডভোকেট না, আর এগুলো আমি নিজেও তো এখন আপনাদের মতো পড়তেছি। হ্যাঁ, তাই আমি কারণে আমি মানে এই উত্তরগুলো দিতে পারতেছি না। জি ভাই, আদালত থেকে প্রতিনিধি নির্ধারণ করতে হয়, ওইটা আপনার যে সিভিল আদালতে মামলা দিতে হবে, অভিভাবকত্ব নির্ধারণ করবে আদালত, জেলা ও দায়রা জজ আদালত। মানে এটা জেলা ও দায়রা জজ আদালত সরাসরি করে না, যুগ্ম জেলা জজ স্যার করে না। জি, গুড সাদ্দাত ভাই।
সাজ্জাদ ভাই কিন্তু অনেক কিছু জানে, কিন্তু তারপরে উনি চুপ করে থাকে, বুঝছেন? মানে উনি হচ্ছে ওই যে কি আছে না, আম, সব পারি পারি বললে তো মানে কি হয়, অনেক কিছু শেখা যায় না। হ্যাঁ, তো উনি ওইটা সিস্টেমটা মানে রাখে যে আমি না পারি না বললে তখন হবে কি যে আমি আরো শিখতে পারবো। এইটাই থাকে ওনার উদ্দেশ্য। না রায়হান ভাই তেমন কিছু না, মানে যেটুকু জানি এটুকু তো বলি। না সেইটাই যেমন আমরা রায়হান ভাই, জি জি যেমন নাবালকের সম্পত্তির আপনার আহ, আইনগত অভিভাবক কিন্তু মা না, অনেক সময় কিন্তু মা কিন্তু বিক্রি করে। তো সেই ক্ষেত্রে সাজ্জাদ ভাই যেটা বললো যে জেলা দায়রা তাদের পারমিশন দিতে হয়, মানে পাওয়ার অফ অ্যাটর্নি পারমিশন দিতে হয়, ঠিক আছে, সম্পত্তি বিক্রির ক্ষেত্রে আর কি। এই জন্য আমি প্রশ্ন করছি। আহ, নাবালক সন্তানের অভিভাবক পিতা, পিতা যদি না থাকে সেক্ষেত্রে মা। পিতার বাবা, মা থাকলে মা। এখন সেক্ষেত্রে আপনার অভিভাবক হইলেও জমি রেজিস্ট্রি বা সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে তার আইনগত বৈধতা থেকে নিতে হয়। কোর্ট যখন পারমিশন দেবে তখনই সে সেল করতে পারবে এবং পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। কিন্তু অনুমতি যদি সেল দেয় 18 বছর পরে সাবালক হলে ওই ছেলে ওখানে কমপ্লেন করতে পারবে আর কি, মামলা দায়ের করতে পারবে আবার আদালতে ওই সম্পত্তি ফেরত। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আজকে ক্লাসও খুব কম আর সময়ও অনেক হয়ে গেছে, তো আজকে আমরা শেষ করে দেই। আর হচ্ছে গিয়ে কি করি, ওই যে আমি এই যে শিটটা রেডি করছি এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। আর শনিবারে আমাদের সাকওয়াইনের ক্লাস আছে, অ্যাডভোকেট সলিমুল্লাহ স্যার ক্লাস নেবেন। আর সলিমুল্লাহ স্যারের ক্লাসের সময় আপনারা একটু কি করেন, ওই যে প্রশ্নগুলা রেডি রেডি